So viral hepatitis defined as infection of liver, that is hepatitis, inflammation of hepatocytes of any of the half dozen viruses. কি ভাইরাস আছে? A, B, C, D, E আর G। 20 years ago দুটো মাত্র ভাইরাস আমরা জানতাম, হেপাটাইটিস A আর B, বাকিগুলো নিয়ে জানতাম না। এগুলো 90s বা 80s এর পরে এসেছে, C, D, E, G। আরো বেশ কিছু ভাইরাস দিয়ে হেপাটাইটিস হতে পারে, শুধু হেপাটাইটিস A, B, C, D, E বা G দিয়ে হয় না, আরো বেশ কয়েকটা দিয়ে হয়, যেমন সাইটোমেগালো ভাইরাস দিয়ে হয়, এপস্টেইন বার ভাইরাস দিয়ে হয়, ইয়েলো ফিভার ভাইরাস দিয়ে হয়, রুবেলা দিয়ে হয়। আর ইমিউনো কম্প্রোমাইজড পারসন যারা এইচআইভি এফেক্টেড হতে পারে, ক্যান্সারের জন্য হতে পারে, যে কোনো কারণে যদি ইমিউনিটি খুব কমে থাকে, সেই সমস্ত পারসনদের হারপেক্স সিমপ্লেক্স, ভ্যারিসেলা বা অ্যাডেনোভাইরাস দিয়েও সিভিয়ার হেপাটাইটিস হতে পারে। এগুলো রেয়ার বাট হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট এই এতগুলোর মধ্যে হচ্ছে হেপাটাইটিস A, C, E আজকের গুলোর মধ্যে। হেপাটাইটিস B সেপারেট ক্লাসে হবে। হেপাটাইটিস A যদি এট এ গ্লান্স আমি বলি, হেপাটাইটিস A তে মর্টালিটি রেট খুব কম, জন্ডিসটা প্রচুর বেশি হয়, আর সিগনিফিকেন্ট ক্যাচেক্সিয়া হয়, সিগনিফিকেন্ট ম্যান পাওয়ার লস হয়, সিগনিফিকেন্ট প্রোডাক্টিভিটি কমে যায়, কারণ পার্সনকে অনেকদিন বেড রেস্টে থাকতে হয়। দেখ, এটা সবচেয়ে ইনফেকশাস, ওই জন্য এপিডেমিক জন্ডিসও বলা হতো আগে হেপাটাইটিস A কে, ফর্মালি নোন অ্যাজ ইনফেকশাস হেপাটাইটিস অর এপিডেমিক জন্ডিস, অ্যাকিউট ইনফেকশাস ডিজিজ কজড বাই হেপাটাইটিস A ভাইরাস বা HAV। কি হয়? নন স্পেসিফিক সিমটম থাকে, ফিভার, চিলস, হেডেক, ফ্যাটিক, জেনারেলাইজড উইকনেস, এইচএস, পেন, ফলোড বাই অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, ডার্ক ইউরিন, জন্ডিস। মোর অর লেস প্রায় সবকটা হেপাটাইটিস ভাইরাসের জন্য সিমিলার কাইন্ড অফ সিমটমসই হয়। জন্ডিস হয়, ডার্ক ইউরিন হয়, অ্যানোরেক্সিয়া হয়, ক্যাচেক্সিয়া হয়, নসিয়া, ভমিটিং, প্রায় সবগুলোর জন্য মোর অর লেস সেম। এরপরে এর জন্য কিছু আলাদা আছে, যেমন ডিজিজ স্পেকট্রাম ক্যারেক্টারাইজড বাই অকারেন্স অফ নিউমেরাস সাবক্লিনিক্যাল বা অ্যাসিম্পটোমেটিক কেসেস, যেটা চাইল্ডের ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক কেসেস আরো বেশি হয়, ইয়ঙ্গার এজ বা অ্যাডাল্টের জন্য কম হয়। অ্যাসিম্পটোমেটিক কেস থাকলে প্রবলেম কি আমরা জানি, অ্যাসিম্পটোমেটিক কেস ছড়াতে পারে, সাবক্লিনিক্যাল কেস ছড়াতে পারে, ইট ক্যান স্প্রেড, আমরা বুঝতে পারবো না। আরেকটা জিনিস নেই হেপাটাইটিস এর, সেটা হচ্ছে ক্যারিয়ার স্টেট নেই, আইদার ডিজিজ পজিটিভ, ডিজিজ নেগেটিভ, আর কিছু নেই। দ্য ডিজিজ ইজ বিনাইন উইথ কমপ্লিট রিকভারি ইন সেভারাল উইকস। কেস ফ্যাটালিটি রেট আমি বললাম খুব কম, ইকটেরিক কেস মানে যেগুলো জন্ডিস ডেভেলপ করেছে সেইগুলোর জন্য হচ্ছে 0.1%। ইউজুয়ালি কেন হয়? অ্যাকিউট লিভার ফেলিওরের জন্য হয়। 0.1% মানে খুব কম। আর মেইনলি এফেক্টস ওল্ডার অ্যাডাল্টস, মানে যে সমস্ত অ্যাডাল্টদের কোমরবিডিটি আছে, এজ গ্রুপ বেশি, সেই সমস্ত অ্যাডাল্টদের বা জেরিয়াট্রিক এজ গ্রুপের জন্য এটা হয়। Although the disease has in general low mortality, patient may be incapacitated for many weeks, মানে একদম শুয়ে থাকে, কাজ করতে পারে না, এরকম অবস্থায় চলে যায়। মেইনলি যে জন্ডিসগুলো আমরা দেখি যে খুব বেশি পরিমাণে হয়েছে, প্রচুর জন্ডিস এবং সাবসিকুয়েন্ট সেগুলো রিকভারি হয়ে গেছে, হেপাটাইটিস B নয়, সেগুলো হেপাটাইটিস A নরমালি। এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস কি আছে? এজেন্ট যদি ফার্স্টে ধরি, পজিটিভ এজেন্ট তোরা জানিস হেপাটাইটিস A ভাইরাস বা HAV, এটা হচ্ছে টাইপ 72, একটা এন্টেরোভাইরাস, পিকর্নাভিরিডি ফ্যামিলি। তাহলে পিকর্নাভিরিডি ফ্যামিলি, টাইপ 72, একটা এন্টেরোভাইরাস। মাল্টিপ্লাই কোথায় করে? যেহেতু হেপাটাইটিস, তাহলে অবশ্যই হেপাটোসাইটস এর মধ্যে হবে। ফিকাল সেটিং অফ দ্য ভাইরাস অ্যাজ হাইয়েস্ট ডিউরিং দ্য ল্যাটার পার্ট অফ দ্য ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কত? মেইনলি 10 to 50 ডেজ, আমি পরে বলবো, 10 to 50 ডেজ মোটামুটি ভাবে। তাহলে সেই ইনকিউবেশন পিরিয়ডের আর্লি অ্যাকিউট ফেজ অফ ইলনেসে ফিকাল সেডিং হয়, মানে কি? পায়খানার সঙ্গে এটা সেড হয়। যে মানুষ হেপাটাইটিস A তে আক্রান্ত, ইনফেক্টেড, সে যখন স্টুল পাস করে, তার ফিকাল ম্যাটারের সঙ্গে এটা প্রচুর পরিমাণে ভাইরাসটা বেরোচ্ছে। তাহলে এখানে এই যে ফিকাল ম্যাটারের কথা এলো, তার এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ট্রান্সমিশন কি হবে? ফিকোরাল রুট দিয়ে হওয়ার সম্ভাবনা বেশি, তাই তো? আমরা যেরকম জানি হেপাটাইটিস B কিরকম, ব্লাডে হতে পারে, সেরকম এটা হচ্ছে ফিকোরাল রুট। আর একটা হচ্ছে অনলি ওয়ান সেরোটাইপ ইজ নোন,
রেজিস্ট্যান্স কি, এটা খুব ইম্পর্টেন্ট হেপাটাইটিস এর জন্য। রেজিস্ট্যান্স খুব ইম্পর্টেন্ট। এই ভাইরাসটা ফেয়ারলি রেজিস্ট্যান্স টু হিট, কেমিক্যাল, পিএইচ, তিনটে দিয়ে। তাহলে হিট স্টেবল, পিএইচও খুব বেশি এটা নষ্ট হয় না, ডিস্ট্রয় হয় না, কেমিক্যাল দিয়েও এটা খুব বেশি ডিস্ট্রয় করা যায় না। কেমিক্যালের মধ্যে ফার্স্ট আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে ক্লোরিনেশন। যে ড্রিঙ্কিং ওয়াটার আমরা খাই, সেই ড্রিঙ্কিং ওয়াটারে একটা লেভেল অফ ক্লোরিন আমরা দিয়ে থাকি, সেইটার একটা রেসিডুয়াল ক্লোরিন সবসময় অ্যাক্টিভ থাকে। সেই রেসিডুয়াল ক্লোরিনটা কি করে, যে সমস্ত প্যাথোজেনগুলো আছে, ভাইরাসগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে ড্রিঙ্কিং ওয়াটারে, সেগুলোকে মেরে দেয়। কিন্তু নর্মাল যে পরিমাণ ক্লোরিন ইউজ করা হয় তাতে হেপাটাইটিস এ মরবে না, ঠিক আছে? তার জন্য একটা লেভেল আছে, সেটা আমি পরে বলবো যে কতটা দিতে হবে, তবে পরে মারা যাবে। আদারওয়াইজ ফরমালিন এটা ডিসইনফেক্ট করতে কাজে লাগে, তো ফরমালিন দিয়ে তো আমরা ড্রিঙ্কিং ওয়াটার ডিসইনফেক্ট করি না, আল্ট্রাভায়োলেট রে দিয়ে করা যায়। তাহলে ওই যে আমরা আরো ইউভি ইউজ করি, তাতে ডিস্ট্রয় করা যায়। বয়েলিং ফর 5 মিনিটস অর অটোক্লেভিং, তাহলে জল ফুটিয়ে আমরা জন্ডিসে কেন খেতে বলি? এই একটা কারণ, ভাইরাসটা মারা যায়। In short, virus survives for long period under variable condition and resist many procedures that eliminate or inactivate most bacterial agent. এটা হচ্ছে মেইনলি ওই ক্লোরিনেশনটা, ক্লোরিন যেটুকু রেসিডুয়াল থাকে সেটা দিয়ে বাকি জলটা পরিষ্কার করা গেলেও হেপাটাইটিস এ যায় না। রিজার্ভার কি? হিউম্যান কেসেস আর দ্য অনলি রিজার্ভার অফ ইনফেকশন, হিউম্যান অ্যান্ড হিউম্যান। তাহলে ছড়ানোর জন্য হিউম্যান দেয়, ট্রান্সমিট করার জন্য হিউম্যান দেয়, রিজার্ভ করার জন্য হিউম্যান দেয়। অ্যাসিমটোমেটিক ইনফেকশন আর সিভিয়ার ওয়ান থাকে। সিভিয়ার আমি বললাম কাদের বেশি হয়, ওল্ড এজ পার্সনদের বেশি হয়, কোমরবিডিটি যাদের থাকে তাদের বেশি হয়। অ্যাসিমটোমেটিক অ্যানিকটেরিক মানে জন্ডিস হয়নি, সেইগুলো স্পেশালি কমন ইন চিলড্রেন। অনেক অনেক পরিমাণ বাচ্চা আছে যেগুলো হেপাটাইটিস এ পজিটিভ, যদি টেস্ট করি ধরা পড়বে, টেস্ট না করলে ধরা পড়বে না, সিমটমই নেই। এইগুলো হচ্ছে চেন অফ ট্রান্সমিশনটা কমিউনিটিতে মেনটেন করে। একটা কমিউনিটিতে এই মুহূর্তে আমাদের গোটা মেডিকেল কলেজে আজকে যদি ফিভার ক্লিনিকে যাই বা মেডিসিন ক্লিনিকে যাই, হয়তো দেখা গেল একটাও জন্ডিস পেশেন্ট আসেনি, কোনো বাচ্চা আসেনি পেডিয়াট্রিক্সে। তার মানে কি এই যে কোনো হেপাটাইটিস এ পজিটিভ নেই? আছে তো, টেস্ট করিনি। যদি টেস্ট হয় সমস্ত লোকের তাহলে পাওয়া যাবে, বা সমস্ত বাচ্চা যদি করা যায় তাহলে পাওয়া যাবে। পিরিয়ড অফ ইনফেক্টিভিটি কতদিন থাকে? The greatest হচ্ছে 2 weeks before and 1 week after the onset of jaundice. জন্ডিস হলো সেই জন্ডিস ডেভেলপ হওয়ার 2 সপ্তাহ আগে থেকে জন্ডিস ডেভেলপ হওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত, এই 3 উইকসটা মোস্ট ইনফেক্টিভ পিরিয়ড। একটা জিনিস মাথায় রাখবি, ভাইরাস শেডিং এর সময়টা এর থেকে বেশি, ঠিক আছে? 2 উইকস আগে, 2 উইকস পরে। ইনফেক্টিভিটিটা 2 উইকস আগে, 1 উইক পর পর্যন্ত, তারপরে ইনফেক্টিভিটিটা কমে যায়। ভাইরাস যদি না বেরোয় তাহলে ইনফেক্টিভিটি তো হতে পারে না, তাহলে ভাইরাস বেরোনোর সময়টা বেশি, ইনফেক্টিভিটি সময়টা তার থেকে কম। ইনফেক্টিভ ম্যাটেরিয়াল কি কি আছে? মেইনলি ম্যানস ফেসিস, এছাড়াও ব্লাড, সিরাম, আদার ফ্লুইড আর ইনফেক্টিভ ডিউরিং দ্য ব্রিফ স্টেজ অফ ভাইরেমিয়া। ভাইরাস এক্সক্রিশন কদিন হয় যে বললাম, 2 উইকস বিফোর অনসেট অফ জন্ডিস এন্ড 2 উইকস দেয়ার আফটার। ন্যাসোফ্যারিঞ্জিয়াল সিক্রেশন বা ইউরিন দিয়ে এটা ছড়ায়, এরকম খুব একটা এভিডেন্স নেই। আর হিমোডায়ালিসিস মানে যে সমস্ত পেশেন্টরা, সিকেডি পেশেন্টরা ডায়ালিসিসে থাকে, তাদেরও ডিউরিং ডায়ালিসিস হেপাটাইটিস এ হওয়ার সম্ভাবনা নেই। ডায়ালিসিসে কোন হেপাটাইটিস হয়? কোন হেপাটাইটিস ডায়ালিসিসের জন্য হতে পারে চান্সেস থাকে? না, বি। ডিসিও হতে পারে, বাট মোস্ট হচ্ছে বি। আমরা খুব টেনশনে থাকি বি এর জন্য। সিও হতে পারে, সি ব্লাড দিয়ে যায়, বাট বিটা হচ্ছে মোস্ট কমন, এ কিন্তু হয় না। এইগুলো আমি বললাম জন্ডিস রেসপেক্টে, জন্ডিসের 2 সপ্তাহ আগে, জন্ডিসের 1 সপ্তাহ পর, জন্ডিসের 2 সপ্তাহ আগে, জন্ডিসের 2 সপ্তাহ পর। যেগুলো সাবক্লিনিক্যাল কেস, যেগুলো জন্ডিস নেই, সেগুলোর ক্ষেত্রে কি হবে? ট্রান্সমিট করতে থাকবে, বুঝতে পারবো না। এজ এই বললাম মোস্ট ফ্রিকোয়েন্ট ইন চিলড্রেন, যে কোনো এজ গ্রুপে হতে পারে। বোথ সেক্সেস আর কমনলি সেমলি এফেক্টেড, মেল ফিমেল বোথ। বাচ্চাদের মধ্যে দেখ যে রেশিওটা আমি বললাম, অ্যানিকটেরিক টু ইকটেরিক কেসেস হচ্ছে অ্যাডাল্টে 1:3, চিলড্রেনে অ্যাজ হাই অ্যাজ 12:1। তাহলে 12টা অ্যাসিমটোমেটিক থাকবে, একটা বাচ্চা সিমটোমেটিক থাকবে। তার জন্য বড়দের ক্ষেত্রে কিন্তু উল্টো, একটা বড় যদি অ্যাসিমটোমেটিক থাকে, 3টে বড় মানুষের সিমটম থাকবে।
সেই জন্য বাচ্চাগুলো চেন অফ ট্রান্সমিশন মেনটেন করে। আরো একটা আছে ফিকাল যে এক্সক্রিশনটা হয় এইচআইভি অ্যান্টিজেন আর আরএনএ, সেগুলো ইয়ং যে জেনারেশন বা ইয়ং পপুলেশনের ক্ষেত্রে অ্যাডাল্টের থেকে বেশি দিন পারসিস্ট করে। ইমিউনিটি প্রবাবলি ফার্স্ট ইনফেকশন বা একবার ইনফেকশন 90% এর বেশি ইমিউনিটি প্রোভাইড করে। রেকারেন্ট ইনফেকশন আছে তবে নট মোর 5%, অনলি 5% ক্ষেত্রে সেকেন্ড অ্যাটাক হয়। আর মোস্ট পিপল ইন এন্ডেমিক এরিয়াস অ্যাকোয়ার ইমিউনিটি থ্রু সাবক্লিনিক্যাল ইনফেকশন। এন্ডেমিক এরিয়াস ইন্ডিয়ার বেশ কয়েকটা জায়গায় আছে যেগুলো হেপাটাইটিস এর পকেট, সেইগুলোর ক্ষেত্রে এই একবার সাবক্লিনিক্যাল বা অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন যদি হয়ে যায় তাহলে লাইফ লং ইমিউনিটি চলে আসে, বাচ্চাদেরও আসে বড়দেরও আসে। ইভেন আমাদের অনেকেরই আছে হেপাটাইটিস এ হয়ে গেছে, আমরা জানি না, বুঝতে পারি না। আইজিএমটা মেইনলি তাড়াতাড়ি আসে এবং পারসিস্ট ওভার 90 ডেজ, মানে মোটামুটি দেখা যায় 4 থেকে 6 মাস পর্যন্ত আইজিএমটা পারসিস্ট করে। আইজিজিটা বহুদিন পর্যন্ত থাকে। আইজিজি ওই জন্য আমরা মাপি না, দেখি না, আইজিএমটাই দেখি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কি কি আছে? মেইনলি পোর স্যানিটেশন আর ওভার ক্রাউডিং, এগুলো হচ্ছে স্প্রেড করে। ওভার ক্রাউডিং আর পোর স্যানিটেশন থাকলে কি হবে? মেইনলি ওখানকার যে ড্রিঙ্কিং ওয়াটার সোর্স গুলো সেইগুলো পলিউটেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, ওই যে বললাম ফিকো ওরাল রুট, তাহলে ছড়ানোর জন্য জলটার খারাপ হয়ে থাকা জরুরি, নিজের পার্সোনাল হাইজিন কমে থাকা জরুরি। মেইনলি ওয়াশিং হ্যান্ডস বিফোর ফুড, আফটার ইটিং, বিফোর এন্ড আফটার টয়লেট, এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর কমিউনিকেশন অর ট্রান্সমিশন অফ হেপাটাইটিস এ। আরেকটা জিনিস আছে প্যারাডক্সিক্যালি, যেখানে স্ট্যান্ডার্ড অফ হাইজিন আর স্যানিটেশন বেশি, যেমন হচ্ছে ডেভেলপ কান্ট্রি, সেখানে আবার দেখা গেছে যে হেপাটাইটিস এর ইনফেকশন কম কিন্তু মরবিডিটি বা মর্টালিটি ডিউ টু হেপাটাইটিস এ বেশি, মানে হেপাটাইটিস এর জন্য মৃত্যুটা আবার ডেভেলপ কান্ট্রিতে বেশি। মোডস অফ ট্রান্সমিশন, ফিকাল ওরাল রুট, আমি বলে দিলাম দিস ইজ দ্য মেজর রুট অফ ট্রান্সমিশন। ইট মে অকার বাই ডাইরেক্ট পার্সন টু পার্সন কন্ট্যাক্ট, indirectly by way of contaminated water, food, milk. Waterborne transmission is not a major factor in developed country where foodborne outbreaks are becoming more frequent. Key food, mainly consumption of salad, vegetables and raw or inadequately cooked shellfish or oyster. বিদেশে যেখানে shellfish, oyster এগুলো খায়, সেগুলো যদি সুয়েজ ওয়াটারে সেগুলোকে গ্রো করা হয় আর সেই সুয়েজ ওয়াটারটা যদি হেপাটাইটিস এ দিয়ে ইনফেক্টেড থাকে তাহলে হেপাটাইটিস এ হয়ে যায়। প্যারেন্টাল রুট হচ্ছে খুব রেয়ার, ব্লাড দিয়ে যায় না খুব একটা বেশি। এটা হতে পারে ভাইরেমিয়া যখন থাকে, ভাইরেমিয়া বা ভাইরাস এক্সক্রিশন সবচেয়ে বেশি থাকে, আমি বললাম জন্ডিস হওয়ার 2 সপ্তাহ আগে, জন্ডিস হওয়ার 2 সপ্তাহ পরে, এই স্টেজটার মধ্যে যদি ব্লাড ট্রান্সফিউশন হয় তাহলে হতে পারে, আর কোনো ক্যারিয়ার স্টেট নেই। সেক্সুয়ালি ট্রান্সমিশন, এটা হতে পারে কাদের ক্ষেত্রে? এমএসএম, মেন সেক্স উইথ মেন যেগুলো থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে। কিরকম? হোমোসেক্সুয়াল মেনদের ক্ষেত্রে ওরাল অ্যানাল কন্ট্যাক্ট হতে পারে, সেই জন্য হতে পারে। ফুড হ্যান্ডলার্সদের ক্ষেত্রে ইনক্রিজ রিস্ক নেই বলা আছে, আর হেলথ কেয়ার পার্সোনালদের জন্য ইনক্রিজ রিস্ক নেই হেপাটাইটিস এ ট্রান্সমিশন। ইনকিউবেশন পিরিয়ড আমি বলেছিলাম 10 to 50 ডেজ, ইউজুয়ালি বিটুইন 14 to 28 ডেজ, আর লেংথ অফ দ্য পিরিয়ড অফ প্রপোর্শনাল টু দ্য ডোজ অফ দ্য ভাইরাস ইনজেস্টেড। স্বাভাবিক, ভাইরাসের লোডিং ডোজ বেশি থাকলে তাড়াতাড়ি হবে, লোডিং ডোজ কম থাকলে আস্তে আস্তে হবে। ক্লিনিক্যাল স্পেকট্রাম বলার কিছু নেই, নরমালি নসিয়া, ভমিটিং, জন্ডিসের যা যা সাইন, অ্যানোরেক্সিয়া, ফিভার, জন্ডিস, ডার্ক ইউরিন, ক্লে কালার স্টুল, এগুলো সব হবে। 98% কেসেস রিজলভ করে যায় তাড়াতাড়ি, 3 to 20% কেসে আবার সিমটম ফিরে আসতে পারে। ডায়াগনোসিস কি কি আছে? জন্ডিসের তোরা জানিস লিভার প্রোফাইল করা হয়, লিভার ফাংশন টেস্ট যেটাকে আমরা বলি, এসজিপিটি, এসজিওটি, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এগুলো বেড়ে থাকে। আর বিলিরুবিন, টোটাল বিলিরুবিন দেখা হয়, ডিরেক্ট আর ইনডিরেক্ট। কি কি আছে দেখ, সিরাম অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এএলটি যেটা, আর বিলিরুবিন, এগুলো বেড়ে থাকে। এছাড়াও হেপাটাইটিস এর পার্টিকেল স্পেসিফিক ভাইরাল অ্যান্টিজেন যেগুলো, সেগুলো থাকে ফেসিস, বাইল আর ব্লাডে 2 উইকস আগে থেকে 2 উইকস পর পর্যন্ত। অ্যান্টি এইচএভি আইজিএমটা ডিক্লাইন করে নন ডিটেক্টেবল লেভেলে 3 to 6 মান্থস, তাহলে 90 ডেজ পর্যন্ত এটা খুব ভালোভাবে পাওয়া যায়। পরের 90 ডেজে এটা কমতে শুরু করে, আফটার 6 মান্থস একদমই নন ডিটেক্টেবল লেভেলে চলে যায়।
আইজিজিটা বহুদিন পারসিস্ট করে, প্রবাবলি ফর ডিকেডস, কয়েক দশক পরেও আইজিজি পাওয়া যাবে। তাহলে চয়েস কিন্তু হচ্ছে এইচএভি অ্যান্টিবডি, তার মধ্যে হচ্ছে মেইনলি আইজিএম। কন্ট্রোল অফ রিজার্ভার এক্ষেত্রে খুব ডিফিকাল্ট, কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? ট্রান্সমিশন কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, বেশ কয়েকটা কারণ। এক হচ্ছে ফিকাল সেটিং অফ দ্য ভাইরাস অ্যাট দি হাইট ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড। আমি বললাম ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 50 দিন, তার মধ্যে 28 দিনের মাথায় সিমটম এলো, তার আগে আমি জানি না, তাহলে লোকটা ততদিন তো যতদিন স্টুল পাস করছে ছড়িয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, এইটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে সাবক্লিনিক্যাল ইনফেকশন অনেক বেশি, সিমটমই নেই, সে পুরো পিরিয়ডটা ধরেই ছড়িয়ে যাবে 4 উইকস ধরে। লাস্ট, তারপরে হচ্ছে অ্যাবসেন্স অফ স্পেসিফিক ট্রিটমেন্ট, শুধুমাত্র সিমটোমেটিক ম্যানেজমেন্ট, অ্যাডিকুয়েট রেস্ট, অ্যাডিকুয়েট হাইড্রেশন ছাড়া সেরকম কিছু দেওয়ার নেই। তারপর হচ্ছে লো সোশিও ইকোনমিক প্রোফাইল অফ দ্য পপুলেশন ইউজুয়ালি ইনভলভ। তাহলে আমি এই লো সোশিও ইকোনমিক পপুলেশন যেটা, সেটা অনেকটা বড়, তাদেরকে আমি সেপারেটও করতে পারবো না, সেপারেট করে লাভও নেই। তাহলে কি কি করা যাবে? মেইনলি কমপ্লিট বেড রেস্ট, ডিসইনফেকশন অফ ফেসিস এন্ড ফোমাইটস, আর কি দেওয়া হয় 0.5% সোডিয়াম হাইপোক্লোরাইড হ্যাজ বিন স্ট্রংলি রেকমেন্ডেড অ্যাজ অ্যান এফেক্টিভ ডিসইনফেক্টেন্ট। যখন আমি জানতে পারলাম যে কোথাও হেপাটাইটিস এ আউটব্রেক হয়েছে, পজিটিভ আছে, তার ক্ষেত্রে সোডিয়াম হাইপোক্লোরাইড 0.5%। ট্রান্সমিশন কন্ট্রোল কিভাবে করব? মেইনলি হ্যান্ড ওয়াশিং অ্যান্ড হ্যান্ড ওয়াশিং, এটাই হচ্ছে মেন। বিফোর ইটিং এন্ড আফটার টয়লেট। স্যানিটারি ডিসপোজাল অফ এক্সক্রিটা, যে কারণে বারণ করা হয় যে ওপেন ফিল্ড ডেফিকেশন বা মাঠে শৌচকর্ম করা যাবে না, তার একটা কারণ হেপাটাইটিস এ। নেক্সট হচ্ছে প্রিভেন্ট করতে হবে কন্টামিনেশন অফ ওয়াটার, ফুড এন্ড মিল্ক। কমিউনিটি ওয়াটার পিউরিফাই করার জন্য লাগবে ফ্লোকুলেশন, ফিল্ট্রেশন, অ্যাডিকুয়েট ক্লোরিনেশন। তাহলে এখানে আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে রেগুলার যে ক্লোরিন ইউজ করা হয় সেটা দিয়ে হেপাটাইটিস এ মারা যাবে না। কত পরিমাণ দিতে হবে? 1 mg per লিটার ফ্রি রেসিডুয়াল ক্লোরিন থাকতে হবে। তাহলে পিএইচ ভ্যালু যদি 8.5 অর লেস থাকে, 30 মিনিটস থাকলে হেপাটাইটিস এ ভাইরাস ডিস্ট্রাকশন হবে। 1 mg per লিটার ফ্রি রেসিডুয়াল ক্লোরিন থাকতে হবে। তাহলে ইউজুয়াল ক্লোরিনেশন ডোজের বেশি দিতে হবে। এরপরে হচ্ছে সাসেপ্টেবল পপুলেশনকে আমরা কিভাবে প্রোটেক্ট করব। সাসেপ্টেবল পপুলেশনের মধ্যে কারা পড়ছে? একটা হচ্ছে হেপাটাইটিস এ প্রোন যে ট্রাভেলাররা আছে, মানে হেপাটাইটিস এ প্রোন যে জায়গাগুলো আছে সেখানে যদি ট্রাভেলাররা যায়, ওয়ার্কার ইন কন্ট্যাক্ট উইথ নন হিউম্যান প্রাইমেট, কিছু কিছু মানুষ আছে যা লাইক থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এই সমস্ত পার্সন যাদের ক্ষেত্রে রেগুলার ব্লাড প্রোডাক্টের ট্রিটমেন্ট লাগে, ইনজেকশন ড্রাগ ইউজার, মানে সারাদিন ড্রাগ নেয়, ইনজেকশন অ্যাবিউজ করে, সেই সমস্ত মানুষগুলোকে হেপাটাইটিস এ প্রিভেনশনের জন্য ভ্যাকসিন আছে। কি কি ভ্যাকসিন ইউজ করা হয়? দুটো আছে, একটা ইনঅ্যাক্টিভেটেড আছে, একটা অ্যাক্টিভেটেড আছে। ফরমালডিহাইড ইনঅ্যাক্টিভেটেড আর লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, দুটো রকমের ভ্যাকসিন আছে, দুটোই যথেষ্ট এফিকেসি ভালো। এর মধ্যে নরমালি গোটা পৃথিবী জুড়ে ইউজ করা হচ্ছে ফরমালডিহাইড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ফরমালডিহাইড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটা কি? 12 মাসের উপরে, মানে 1 বছর বাচ্চার বয়স হতে হবে মিনিমাম, তাহলে দেওয়া যাবে। দুটো ডোজ লাগে 6 মান্থের গ্যাপে। 6 মান্থের জায়গায় এটা 12 মান্থ পর্যন্ত এখন বাড়ানো হয়েছে, মানে বিটুইন 6 to 12 মান্থ সেকেন্ড ডোজটা নিতে হবে। দেখা গেছে ফার্স্ট ডোজ নেওয়ার পরে 12 মাস পেরিয়ে গেছে, তাকে রিশিডিউল করতে হবে না, 18 থেকে 36 মাস পর্যন্ত সেকেন্ড ডোজ দেওয়া যাবে। তাহলে ভিটামিন এ যেগুলো ফরমালডিহাইড দিয়ে ইনঅ্যাক্টিভেট করা থাকে, গোটা ওয়ার্ল্ডে থাকে, আমাদের কান্ট্রিতে আছে, ফ্যাব্রিক 720 নামে পাওয়া যায়, এটা ইউজ করা হয়। 94% এটার এফিকেসি, তাহলে যথেষ্ট ভালো, এবং এটা দেওয়া হয় মেইনলি ইন্ট্রামাসকুলার ডোজ। আরেকটা আমি বললাম একটা লাইভ ভ্যাকসিন আছে, এটা সিঙ্গেল সাবকিউটেনিয়াস ডোজে দেওয়া হয়। চায়নাতে এটা তৈরি হয়েছে, চায়নাতেই অ্যাপ্রুভড, ওরা এটা এক্সপোর্ট করে না, অন্য কোনো জায়গাতে ইউজ হয় না। তাহলে লাইভ সাবকিউটেনিয়াস ভ্যাকসিনটা চায়নার ভ্যাকসিন, আর কিল্ড ফ্রাইড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটা বাকি গোটা ওয়ার্ল্ডে দেওয়া হয়। দুটো ভ্যাকসিন আছে, মনে রাখিস। এটা গেল ভ্যাকসিন। ভ্যাকসিন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। এরপরে হচ্ছে এই কথা কম, প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি মানে কি? একটা ইনফেকশন এখন ঢুকেছে, এইটা আমার কারো একটা বডি, এটা একটা ইনফেকশন ঢুকেছে, আমি ভ্যাকসিন দিচ্ছি, এটা ইনস্ট্যান্ট প্রিভেন্ট করবে না, তাই তো? ভ্যাকসিন কিভাবে দেব?
ভ্যাকসিন আমি রোগটা হওয়ার আগে দিয়েছি, এই ভ্যাকসিন দিলাম, অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, তখন ডিজিজটা হলো, তাহলে পরে প্রিভেন্ট করবে। তাহলে আমার ভ্যাকসিন দেওয়া নেই, ডিজিজ কন্ট্যাক্ট হয়ে গেছে, কি করব আমি তখন? কি দেব? সেটাকে কি ভ্যাকসিনেশন বলে বা কি টাইপ অফ ভ্যাকসিনেশন বলে, ইমিউনাইজেশন বলে? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভে কি দেওয়া হয়? ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, ঠিক। তাহলে হেপাটাইটিস এর জন্য ইমিউনোগ্লোবুলিন আছে, স্পেসিফিক আইজিজি ইমিউনোগ্লোবুলিন আছে যেটা খুব কস্টলি, আরেকটা আছে সেটা নন স্পেসিফিক আইজিজি ইমিউনোগ্লোবুলিন, তো সেটা খুব বেশি ইউজ করা হয় না, কারণ অনেক ডোজ লাগে, কস্টলি যথেষ্ট, সব জায়গায় পাওয়া যায় না। ডোজটা কিরকম আছে? 1 থেকে 2 মাস প্রোটেক্ট করবে যদি আমি দিই 0.02 ml পার কেজি বডি ওয়েটে, আর 3 থেকে 5 মাস প্রোটেক্ট করবে যদি আমি দিই 0.06 ml পার কেজি বডি ওয়েটে। তাহলে এখন যেটা করা হয়, যদি এরকম কন্টামিনেটেড হয়ে যায় বা ট্রান্সমিশন হয়ে যায়, তাহলে আমি কম ডোজেই দিতে পারি, 0.02, 1 থেকে 2 মাস প্রোটেক্ট করুক না, তার মধ্যে আমি 7 বা 10 ডেজ এর মধ্যে ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনটা দিয়ে দেবো, অ্যান্টিবডি তৈরি হতে থাকবে। এইটা গেল হেপাটাইটিস এ। এরপর আসছি হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কি? ব্লাড দিয়ে হয় অবশ্যই। আর একটা কি, এটার থেকে খুব খুব রেয়ার কিন্তু ফালমিনেন্ট হেপাটাইটিস হয়ে যেতে পারে, মানে লিভার ফেলিওরের চান্সটা হেপাটাইটিস এর বলেছিলাম আমি খুব কম, এর ক্ষেত্রে অতটা কম নয়, বেশি। দেখ, রেঞ্জ ফ্রম সিভিয়ারিটি অফ মাইল্ড ইলনেস এ ফিউ উইকস থেকে লাইফ লং ইলনেসে চলে যেতে পারে। তার মানে লাইফ লং ইলনেস হতে পারে মানে ক্রনিক ডিজিজ আছে, আগেরটাতে ছিল না। হেপাটাইটিস এতে রিকভার করা পসিবল, হেপাটাইটিস সির ক্ষেত্রে কিন্তু নয়। প্রত্যেক বছর দেখ 3 to 4 million people are infected with hepatitis C, about 130 to 150 million people are chronically infected and are at risk of developing liver cirrhosis or liver cancer. Are more than 5 lakh people die from hepatitis C related liver disease every year. দেখা গেছে লিভার ক্যান্সারে যারা মারা যায়, almost 25% of liver cancer patients are hepatitis C positive, মানে 1/4। ট্রান্সমিশন কি করে হয়? রিসিপ্ট অফ কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড প্রোডাক্ট, অর্গান ট্রান্সপ্লান্ট, ইনজেকশন given with contaminated syringe, needle stick injuries in healthcare setting, injection drug use are being born to a hepatitis C infected mother. তাহলে হেপাটাইটিস সি ইনফেক্টেড মাদার থেকে যদি বাচ্চার হতে পারে তাহলে ভার্টিক্যাল ট্রান্সমিশন আছে। এরপরে কি কি? হ্যাঁ, may be transmitted with sex of an with an infected person or sharing of personal items contaminated with infectious blood. ব্লাডটা এক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট, বাট এগুলো খুব রেয়ার, সেক্সটা খুব রেয়ার। আরেকটা আছে নট স্প্রেড বাই ব্রেস্ট মিল্ক, ফুড অর ওয়াটার or by casual contact such as hugging, kissing, sharing food or drinks. তাহলে হেপাটাইটিস সি ইনফেক্টেড পারসনের সঙ্গে খাবার খেলে, হাগ করলে হবে না। এটার ইনকিউবেশন পিরিয়ড 2 to 6 মান্থ, আগেরটা ছিল 10 to 50 ডেজ, এটা 2 to 6 মান্থ। সিম্পটম কি কি আছে? Initially approximately 80% people do not exhibit any symptom. Those people who are acutely symptomatic may exhibit fever, fatigue, decreased appetite, anorexia, nausea, vomiting, abdominal pain, dark urine, grey colored stool, joint pain, jaundice. যা হেপাটাইটিস এর ছিল more or less same। এইটা ইম্পর্টেন্ট, about 75 to 80% of newly infected person develop chronic disease। তাহলে এটাতে ক্রনিক ডিজিজ হয় এবং খুব বেশি পরিমাণে হয়। তার মধ্যে আবার 60 to 70% of chronically infected people develop chronic liver disease, CLD বলে যেটাকে। 5 to 20% develop cirrhosis আর 1 to 5% die from cirrhosis or liver cancer। তাহলে এটাতে মর্টালিটি রেট কিন্তু হেপাটাইটিস এর থেকে বেশি। আর যেটা বললাম 25% of liver cancer patient the underlying cause is hepatitis C। 1/4 of liver cancer patients hepatitis C is the culprit। ডায়াগনোসিস কি? মেইনলি এই নামটা মনে রাখবি, রিবা, RIBA, হেপাটাইটিস সি ভাইরাস রিকম্বিনেন্ট ইমিউনোব্লট অ্যাসে।
ঠিক আছে, আরেকটা করি আমরা অ্যান্টি এইচসিভি। অ্যান্টি এইচসিভিটা দেখে নিই, ওটা কি অ্যান্টিজেন। অ্যান্টি এইচসিভি মানে এটাকে কি করা হয়, অ্যান্টিবডি টু হেপাটাইটিস সি ভাইরাস প্রেজেন্ট যদি থাকে মোর দ্যান 6 মান্থস তাহলেই আমরা বলে দিই হেপাটাইটিস সি পজিটিভ। ট্রিটমেন্ট কি, এটা ট্রিটমেন্ট আছে, আমি যেরকম বললাম হেপাটাইটিস এর কোনো ট্রিটমেন্ট নেই, সেরকম সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া এর ক্ষেত্রে আছে। কি কি আছে, বেশ কয়েক রকমের ড্রাগ দেওয়া হয়। দেখ 6 জেনোটাইপস আছে যেগুলো সবগুলো একই ট্রিটমেন্টে রেসপন্ড করে না, ডিফারেন্টলি রেসপন্ড করে। ইন্টারফেরনটা মেইনস্টে অফ ট্রিটমেন্ট, আর রিভাভিরিন আছে, কিন্তু ইন্টারফেরন এক হচ্ছে কস্টলি, নেক্সট হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না, তারপরে আরেকটা হচ্ছে যারা ট্রিটমেন্ট শুরু করে ইন্টারফেরন দিয়ে ট্রিটমেন্ট শেষ করতে পারে না ডিউ টু ডিফারেন্ট রিজনস, এই জন্য এটা খুব ওয়েল টলারেটেডও নয়। ইন্টারফেরন আর রিভাভিরিন ছাড়া আরো দুটো ড্রাগ এখন বেরিয়েছে, টেলাপ্রেভির, বোসেপ্রেভির, এই দুটো লাইসেন্সও হয়েছে বেশ কিছু জায়গায়, সেগুলো ইউজ করে এখন দেখা হচ্ছে রেজাল্ট কিছু কিছু ক্ষেত্রে ভালো আছে। প্রিভেনশন কি, ফার্স্টেই বলে দিই হেপাটাইটিস সির কোনো ভ্যাকসিন নেই, ঠিক আছে, এই ভাইরাসটা এমনই, এটার জন্য ভ্যাকসিন তৈরি করা যায়নি, কি লাইভ কি ইনঅ্যাক্টিভেটেড, তার জন্য একটাই উপায় আছে, আননেসেসারি আনসেফ ইনজেকশন, আনসেফ ব্লাড প্রোডাক্টস। হেপাটাইটিস সি একটা সময় খুব বেশি ছিল, যখন এখন ব্লাড যখন আমরা ডোনেট করি, তোরা তো ডোনেট করেছিস বা ব্লাড যখন রিসিভ করি তার মধ্যেখানে কিছু টেস্ট করা হয়, জানিস কি কি টেস্ট করা হয়, তুই যে ব্লাড দিলি সেই ব্লাডের টেস্ট হয়, কি কি টেস্ট হয়, হেপাটাইটিস সি এর কথা বলছি মানে হেপাটাইটিস সি টেস্ট হবে অবশ্যই, বি হবে, ম্যালেরিয়া হয়, ঠিক আছে, আর ডায়াবেটিস টেস্ট হয় না, আর হচ্ছে এইচআইভি হয়। তো এই যে টেস্টগুলো হলো, টেস্টগুলো হওয়ার পরে যখন দেখা গেল যে না ব্লাডটা এগুলোতে নেই, র্যাপিড টেস্ট হয়, অবশ্যই ইলাইজা করার টাইম থাকে না, যখন দেখা যায় এগুলো ফ্রি অফ ডিজিজ তারপরে সেটা ইউজ হয়। যদি দেখা যায় যে কোনো একটা পজিটিভ আছে, কি করা হয়, পাওয়া যায় সেকেন্ড ডোজ। মিনিমাম এজ ফর ফার্স্ট ডোজ হচ্ছে 1 ইয়ার, বাচ্চার বয়স 1 বছর না হলে দেওয়া যায় না, 12 মান্থ। কোশ্চেন কর, হেপাটাইটিস থেকে প্রচুর কোশ্চেন আসে, তোরা আগের বছরের কোশ্চেন গুলো যদি নিস, মানে এই বছর যারা দিয়েছে তাদের হেপাটাইটিসের কোশ্চেন এসছে, লং কোশ্চেন, এবং সেটা খুব ইজি কোশ্চেন আসেনি, কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন এসছে, ঠিক আছে, ওই জন্য জিজ্ঞেস করতে বলছি। তোদের তো জাস্ট এরকম জিজ্ঞেস করবে না, দিয়ে দেবে না যে ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস সি, নয়, তোকে এপিডেমিওলজিক্যাল ফিচার্স জিজ্ঞেস করবে, কোশ্চেন জিজ্ঞেস করবে একটা রেলিভেন্ট এক্সাম্পল দিয়ে, ধর সামথিং একটা ব্লকে একটা আউটব্রেক হয়েছে হেপাটাইটিসে, সেখানে বিএমওই যাবে, তুই বিএমওই ছবি পরে, তাহলে তুই কিভাবে ইনভেস্টিগেশনটা ক্যারিড আউট করবি, ওখানে কিভাবে বুঝবি যে কোন হেপাটাইটিস এ হয়েছে, ব্লকে তো কোনোভাবেই সমস্ত অ্যান্টি এইচসিভি, আইজিএম স্পেসিফিক, এলাইজা, রিভা, আরটিপিসিআর করা সম্ভব নয়, তাহলে কিভাবে তুই এপিডেমিওলজি বুঝবি যে কোন হেপাটাইটিস হয়েছে, বোঝার পর কিভাবে স্টেপস নিবি যে ওটাকে কি করে কাউন্টার করা যায়, তোর রিপিটেড মানে রিসোর্স যেটা আছে সেটা খুব লিমিটেড রিসোর্স দিয়ে একটা হেপাটাইটিস কি করে বন্ধ করা যায়, এটা হচ্ছে কোশ্চেন ছিল আগের বার। সেটা হেপাটাইটিস এর জন্য একরকম হবে, সি এর জন্য একরকম হবে, বি এর জন্য একরকম হবে। তোদের কারো হেপাটাইটিস হয়েছে এর মধ্যে, জন্ডিস কারো হয়নি, হয়েছে না কেন বলছিস, আমি যে বললাম হেপাটাইটিস এ অ্যাসিম্পটোমেটিক হতে পারে, তাহলে আমরা অনেকেই জানি না। সবাই কি আইজিএম করানো আছে হেপাটাইটিস এর, করানো নেই তো, ঠিক আছে, করালে দেখবি পজিটিভ থাকতে পারে, তাও কতদিন পজিটিভ থাকবে, 4 থেকে 6 মাস, তারপরে তো থাকবে না, তাহলে আইজিজি করাতে হবে। স্যালাড থেকে হেপাটাইটিস ছড়াতে পারে, স্যালাড থেকে হেপাটাইটিস ছড়াতে পারে, রেস্টুরেন্টে গিয়ে তো স্যালাড অর্ডার করি, একটা গ্রিন স্যালাড একটা দিয়ে যান, সেখান থেকে হতে পারে হেপাটাইটিস এ। আমি বললাম ফুড হ্যান্ডলার যারা, মানে যারা ফুড হ্যান্ডলিং করছে তাদের জন্য ইনক্রিজড রিস্ক নয়, কিন্তু যারা ফুডটা খাচ্ছে তাদের জন্য ইনক্রিজড রিস্ক।